বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাধারণ আমন্ত্রণ তৃতীয় মাত্রায় দেখবার জন্য। প্রিয় দর্শক, সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন, আমার বসা আছেন জাতীয় সংসদ সদস্য এবং বাংলাদেশ যুব মহিলা লীগের সাবেক সভানেত্রী নাজমা আক্তার, এবং আমার ডানে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদ ইসলাম বাবুল। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। আপনাদের দুজনের কাছে আমার প্রশ্ন যে এটা আপাত দৃষ্টি আপনাদের দুপক্ষের দিকে তাকালেই মনে হয় বা এবং অন্যান্য রাজনৈতিক দলগুলোর দিকেও তাকালে মনে হয় যে বাংলাদেশের রাজনীতির প্রধান নিয়ামক শক্তি হয়ে দাঁড়িয়েছে দুর্বৃত্তায়ন এবং স্বেচ্ছাচারিতা। আপনারা কতটা একমত, এবং যদি একমত হন তাহলে এর থেকে পরিত্রাণের উপায়? মিস নাজমা আক্তার। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমার সহ আলোচক এবং যারা শুনছেন। আপনি যে বলেছেন যে দুর্বৃত্তায়ন এখন বাংলাদেশের দেখা যাচ্ছে, স্বেচ্ছাচারিতা এটা পেয়ে বসেছে, এটা শুধু এখনই না, এটা সবসময় ছিল। এখন আপনারা যেটা দেখছেন সেটি হচ্ছে এই বিষয়ে মানে এই দুর্বৃত্তায়ন যারা করেছে বলে ধরা হচ্ছে, বা কেউ কাউকে এটা বলেছে যে হয়তো তথ্য দিয়ে কেউ দুদকে বলেছে যে তার অনেক অবৈধ সম্পদ আছে, এটার হিসাব নেওয়া হোক, এরকম এই বলার সুযোগটা আছে বিধায় কিন্তু এগুলি এখন বাইরে আসছে। এখন এই বিচারের সংস্কৃতি আছে বলেই কিন্তু এইগুলি নিয়ে এখন তদন্ত হচ্ছে। আগে একসময় হতো যে মানুষ এই দুদক ছিল যে নখদর্পহীন, যেটা আমরা বলতাম আগে, যে সেরকম কোনো কাজ করতো না, কিংবা আপনার মিডিয়াও এইভাবে প্রচার করতো না। দেখেন এখন বর্তমান যে বিষয়গুলি নিয়ে আপনারা এখন মিডিয়াতে বেশি আলোচিত, যেই বিষয় নিয়ে আপনি ইঙ্গিত করেছেন, কথা বলতে চাচ্ছেন, সে দুটি বিষয় কিন্তু এখানে মিডিয়া অবাধে তাদের বিরুদ্ধে লিখছে, কেউ কিছু বলছে না, সরকারের কোনো নিয়ন্ত্রণ এখানে নাই। সরকার এটা বলছে কেউ যদি অন্যায় করে থাকে, সে অন্যায় সে যদি যেখানে বিচার হবে বিচারালয়ে যদি সে সেটা প্রমাণ করতে না পারে এবং দুদকের কাছে যদি সঠিক তথ্য প্রমাণ থাকে, তাহলে অবশ্যই তার বিচার হবে। যার কারণে যেহেতু যেই দুইজনের বিষয়গুলি এখন সম্মুখে এসেছে, তারা যেহেতু রাষ্ট্রের দুজন প্রধান মানে প্রশাসনের দিক দিয়ে বলা চলে যে প্রধান ব্যক্তি, এবং তাদেরকে নিয়ে আলোচনা বেশি হচ্ছে, এটি স্বাভাবিক। কারণ আমাদের দলের বক্তব্য হচ্ছে যদি কেউ অন্যায় করে থাকে, দেখেন এর আগেও কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের অনেক নেতাকে, অনেক ত্যাগী নেতা যারা অনেক সংগঠনের জন্য অনেক করেছে, কিন্তু তারাও ব্যক্তি জীবনে কিছু ভুল ত্রুটি করেছিল, তাদেরকে কিন্তু জননেত্রী শেখ হাসিনা একদমই ছাড় দেয়নি। আপনি যখন দেখবেন যে যুবলীগের নেতা থেকে শুরু করে অন্যান্য সংগঠন থেকে অনেক বাদ দেওয়া হয়েছে, বা আমাদের এই সংস্কৃতিটা জননেত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী হয়েও তিনি এটা চালু করেছেন, যদি কোনো সচিব মন্ত্রী তাকেও যদি দুদকে তার ব্যাপারে কোনো প্রশ্ন থাকে, সেক্ষেত্রেও তারা কিন্তু দুদকে হাজিরা দিচ্ছেন। এবং গতবারে যখন পদ্মা সেতু নিয়ে দুর্নীতির কথা উঠেছিল, তখন কিন্তু সেই দুর্নীতির সত্যতা না থাকা সত্ত্বেও আমাদের একজন যোগাযোগ মন্ত্রীকে কিন্তু পদত্যাগ করতে হয়েছিল। সেটা সে যেহেতু সরকার প্রধান সৈয়দ আবুল হোসেনকে, যেহেতু সরকার প্রধান জননেত্রী শেখ হাসিনা, উনি সেটা করিয়েছিলেন। একজন সচিব আমার জানা মতে জেল খেটেছিলেন, যোগাযোগ সচিব। আর মাননীয় প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা যিনি, ওনাকেও কিন্তু দুদকে গিয়ে হাজিরা দেওয়া লেগেছে, এবং এই বিষয়ে কৈফিয়ত তলব করেছে দুদক, এবং তাদেরকে জবাব দিতে হয়েছে। অর্থাৎ জবাবদিহিতার মধ্যে কিন্তু সবাই ছিল। এমন না যে শেখ হাসিনার সরকার মানে তার প্রিয় ব্যক্তিদের জবাবদিহিতার বাইরে রাখছে, তাদের কোনো বিচার করছে না, বা তাদের মান সম্মান যাতে নষ্ট না হয় এই জন্য সরকার নিজের তরফ থেকে তাদেরকে মানে শেল্টার দিচ্ছে, এরকম কিন্তু না। সেরকম না বিধায় কিন্তু এই বিষয়গুলি এখন ঘটছে। তো এটা ঠিকই আপনি বলেছেন যে মানুষের সম্পদ অর্জনের একটা লিমিট থাকা প্রয়োজন, যেই করুক না কেন। এবং সে যদি কেউ সম্পদ অর্জন করে, হ্যাঁ বৈধ পথেও কিন্তু মানুষ অনেক সম্পদ অর্জন করতে পারে, তাই না? কিন্তু সেই বৈধতার বিষয়গুলিকে তাকে নিশ্চিত করতে হবে, তার ফাইলটা ওইভাবেই থাকতে হবে। সরকারকে ট্যাক্স দিয়ে যেভাবে মানে নিয়মের মধ্য থেকে যে সম্পদগুলি করা যায় সেটা করাতে কোনো অসুবিধা নেই। বাংলাদেশে সবাই ব্যবসা বাণিজ্য করছে না, শুধু কি একদম এই যে কি ফ্ল্যাটের মালিক বা জমির মালিক বলেন, এরা দুইজন বাংলাদেশে আর নাই? বাংলাদেশেও হাজার হাজার আছে, তারা সবাই মালিক হয়েছেন। এখন দেখার বিষয় যে তারা কিভাবে মালিক হয়েছেন। কেউ যদি সৎ উপায়ে অর্জন করে কিংবা সরকারকে নিয়ম অনুযায়ী কর দিয়ে দেশের উন্নয়নের জন্য তারা যদি
সম্পদের উন্নয়নও করেছেন, নিজেরা সম্পদের মালিক হয়েছেন এবং সেটি বৈধ উপায়ে হয়েছেন, তাহলে সেটি তো সমস্যা হওয়ার কথা না। কিন্তু যাদের বিরুদ্ধে অভিযোগ এসেছে তাদেরকে আমরা এই মুহূর্তে আমার মনে হয় দুর্বৃত্তায়ন বলা বা দুর্বৃত্ত বলা চলে না, বা আমি মনে করি এটা বলা উচিত না। তারা আগে প্রমাণিত হোক এবং যতটুকু প্রমাণিত হবে ততটুকু তাদের বিচার হবে। এই ব্যবস্থাটা অন্তত বাংলাদেশে এখন আছে বলে আমি মনে করি। ধন্যবাদ। আমি আসছি আবার আপনার কাছে। মিস্টার শহীদুল ইসলাম বাবুল, আমি খুব সচেতনভাবে এবং আপনাদের দুজনের কাছেই আসলে প্রশ্ন রেখেছি যে রাজনীতিতে দুর্বৃত্তায়ন এবং স্বেচ্ছাচারিতা। সো আশা করি আপনিও বুঝতে পেরেছেন, উনি তো ওনার উত্তর দিলেন। আপনার কাছ থেকে শুনতে চাই আপনি কি মনে করেন। ধন্যবাদ নাজমা আপাকে, ধন্যবাদ দর্শক শ্রোতা সবাইকে আমার সালাম অভিবাদন। শোনেন, রাজনীতি ছাড়া তো কোনো কিছু হয় না। রাজনীতি সব কিছুর কেন্দ্রবিন্দু বা সব কিছুর প্রাণ। রাজনীতি যেভাবে নিয়ন্ত্রিত হয়, দেশের সমাজ, রাষ্ট্র, অর্থনীতি, কূটনীতি যাই বলেন সব কিছু সেভাবেই নিয়ন্ত্রিত হয়। দেখেন, নবারুণ ভট্টাচার্যের একটা কথা আছে যে এই রাষ্ট্র আমার কাছে নতুন নয়, আমি শুধু এর পরিণতিটাই দেখছি, সে কতটা জোচ্চোর এবং কতটা বিভৎস, কতটা মিথ্যাবাদী হয়ে উঠতে পারে। এই বাস্তবতা এখন আমাদের সামনে দাঁড়িয়ে আছে। দীর্ঘদিন যাবৎ একদিনে এই রাষ্ট্রের ক্ষয় হয় নাই, দুর্বৃত্তায়ন হয় নাই, বা এই রাজনীতির এটা একটা প্রক্রিয়ার ফসল, বারবার বলা হচ্ছে, দীর্ঘদিন যাবৎ আমরা বলছি। হ্যাঁ, রাজনীতিতে দুর্বৃত্তায়ন বা দুর্নীতি দুনিয়ার সব জায়গায় আছে কম বেশি, কিন্তু সেটা সীমা এবং পরিসীমা কি? ওই যে সীমার মাঝে অসীম তুমি বাজাও আপন সুর, শিশুরের মতো আর কি। এখন কেউ কারো মানে কি লাগাম ধরে রাখবার যে ব্যাপার, শুধুমাত্র দুইটা ব্যাপার আপনার সামনে আসে। আপা যেটা বলছে সত্যিই বলেছে, যে বিষয়টা শুধু ওই যে আমরা যেটা নিয়ে আলোচনা করছি দুই বাহিনীর প্রধান, বিষয়টা তা না। এই সমাজ এবং রাষ্ট্রের পরতে পরতে আপনি বলেন যে মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা, একটা বৈষম্যহীন সমাজ কীভাবে আমরা প্রতিষ্ঠা করব, সে আকাঙ্ক্ষা নিয়ে আমরা মুক্তিযোদ্ধা করলাম, কিন্তু বৈষম্য কি কমলো? আপনার যতই দিন গেল ভূতের পায়ের মতো পেছনের দিকে আমরা যাচ্ছি। এখন বলা হচ্ছে যে 5% মানুষের হাতে 55% সম্পদ ঘনীভূত হয়ে গেছে। আপনি খেয়াল করবেন, এক একটা গোষ্ঠী 7টা 8টা বিমা ব্যাংকের মালিক হয়ে যাচ্ছে রাতারাতি। হ্যাঁ, এই যে অলিগার তন্ত্র, এই যে দুর্বৃত্তায়ন তন্ত্র, এটা কি রাষ্ট্রের পৃষ্ঠপোষকতা ছাড়া হয়? আপনি ল মেকারদের কথা বলেন, যাই বলেন, ভালো মানুষ আছে নিশ্চয়ই, কেউ কেউ, সবাই যে তা না। আপনি এই যে সরকারের একজন গুরুত্বপূর্ণ অংশীদার, যিনি এক সময় মন্ত্রীও ছিলেন, তিনি বলছেন যে 80%, আমরা আমাদের কথা না, যে 80% সংসদ সদস্য ল মেকাররা চোরা কারবারির সাথে জড়িত, মাফিয়া তন্ত্রের সাথে জড়িত। আপনি এটা কিভাবে ব্যাখ্যা করবেন? তাদেরই মানুষ বলছে। এবং আমরা তো জানি, বিভিন্ন গবেষণাই দেখছি যে সেখানে রাজনীতির চাইতে ব্যবসায়ী বেশি, সেখানে রাজনীতির চাইতে গায়ক, নায়ক, খেলোয়াড় এসবে ভরে গেছে। অনেক রাজনীতিবিদরা, আওয়ামী লীগেরও আমাদের সহযোদ্ধা, যারা একসময় দাপুটে রাজনীতি করেছেন, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাদেরকে দেখেছি, বড় বড় ছাত্রলীগের নেতা টেতা, সব এখন সাইড লাইনে বসে পড়ে রয়েছে দুর্বৃত্তায়নের কাছে, টাকার কাছে। এই বিগত পার্লামেন্ট নির্বাচনের আপনি পরিসংখ্যান দেখেন, উপজেলা নির্বাচন, এক একটা নির্বাচন যাচ্ছে আসছে, কে কত বেশি কোটিপতি, কোটিপতির সংখ্যা বাড়ছে, দিনে দিনে বাড়ছে। এই যে বাস্তবতা তৈরি হলো। অন্যদিকে আপনি থিসিস দেখেন, গবেষণা দেখেন, বিশ্বব্যাংকের দেখেন, সানেমের দেখেন, সিপিডির দেখেন, সমস্ত গবেষণা বলছে দারিদ্র্য বাড়ছে, আপনার বেকারত্ব বাড়ছে, 5 কোটির উপর মানুষ বেকার। বলা হচ্ছে আপনার শিক্ষার মানের দিক থেকে বাংলাদেশ অনেক তলানিতে। আপনার গণমাধ্যমের সূচকের মান যদি দেখেন তলানিতে। আপনার বায়ু দূষণের ঢাকা শহর যদি দেখেন, তখন বৃষ্টি টিষ্টি হয় তখন 3-4-এ যায়, না হলে গতানুগতিক তারা প্রথম দ্বিতীয় হওয়ার জন্য প্রতিযোগিতায় সবসময় থাকে। আপনার স্বাস্থ্যসেবার খাত দেখেন, যাই দেখেন আপনি, বাল্যবিবাহের হার বাড়ছে, দিনে দিনে বাড়ছে। এখন আপনি বলছেন করোনার কারণ হতে পারে, আপনি বলছেন ইউক্রেন যুদ্ধের কারণ হতে পারে। ইউক্রেন যুদ্ধ তো শেষ, মানে শুরু যখন হলো, আপনি একটা শুধু বলি যে তেলের দাম, ক্রুড অয়েল যেটা আন্তর্জাতিক বাজারে $120 যখন ইউক্রেন যুদ্ধ শুরু হয়, সেই তেল এখন কমে কমে $80 গড়পড়তায়। হ্যাঁ, কমার বেশি ক্রুড অয়েল যেটা। তাহলে কি কারণে আমার এখানে তেলের দাম কমবে না? কি কারণে আমার এখানে পণ্যের দাম কমবে না? আমরা বলছি বাংলাদেশের অর্থনীতি লুট হয়ে গেছে, লুণ্ঠন হয়ে গেছে। বাংলাদেশে ব্যাংকের মধ্যে কি হচ্ছে না হচ্ছে, আপনি বিএনপি তো ক্ষমতায় ছিল, আপনি কখনো শুনেছেন এই ব্যাংকগুলো এভাবে লুট হয়ে গেল? একটা শিল্পগোষ্ঠী একটা মাসে 30,000 কোটি টাকা ব্যাংকগুলো থেকে, ইসলামিক ধারার যে ব্যাংকগুলো, সেখান থেকে ভয়ঙ্কর নভেম্বর আমরা দেখলাম, আমরা দেখিনি। একজন মানুষ 10,000-12,000 কোটি টাকা দেশ থেকে পালায়ে চলে গেল। আপনি দেখেন আমানতকারীদের টাকা এখন দিতে পারছে না ব্যাংক, আপনি দেখছেন না। তারপরে শেয়ার মার্কেট আপনি দেখেন, আওয়ামী লীগ যতবার ক্ষমতায় আসলো, যতবার, আপনি 96-এর শেয়ার মার্কেট দেখেন, মাটির সাথে মিশে গেল শেয়ার মার্কেটটা। 2010 সালে শেয়ার মার্কেট মাটির সাথে মিশে গেল। আবার এখন শেয়ার মার্কেট এই বিগত 3 মাসে 1 লক্ষ কোটি টাকা শেয়ার মার্কেট থেকে চলে গেল। কে নিল?
কারা নিল? এই যে সামগ্রিক বাস্তবতা, মানুষ ঢাকা শহরে থাকতে পারছে না, গ্রামে যাচ্ছে, প্রতিনিয়ত হাহাকার করছে, বাবার চিকিৎসা করাতে পারছে না, বাচ্চাদের পড়ালেখা করতে পারছে না। আপনি ঢাকা শহরে নামবেন, আপনি রিক্সা থেকে যদি নামেন ভিক্ষুক, আপনার 3 দিক থেকে 3 জন ঘিরে ধরবে। আপনি বাজারে যান, কাঁচা বাজারে যান, যেখানেই যান, আপনার 3 দিকে 3 জন। এই যে ভয়ঙ্কর বাস্তবতার মধ্যে আমরা বাস করছি। আর কেউ আমি শেষ করে দিই 30 সেকেন্ডে, কেউ সম্পদের পাহাড় তৈরি করছেন। বিলেতে বলেন, কানাডায় বলেন, বেগমপাড়া বলেন, দুবাইতে রিয়েল এস্টেট খাতে বলেন, বাংলাদেশের টাকায় সিঙ্গাপুরের শীর্ষ ধনী হচ্ছে, মানে এলেহি কারবার আর কি, ধনী হচ্ছে। এবং বাংলাদেশের যত কম সময়, গবেষণা বলছে যে যত কম সময় কোটিপতি হওয়ার সুযোগ আছে দুনিয়ার কোনো জায়গায় নাই। এই বাস্তবতার মধ্যে আছে। এটা কি দুর্বৃত্তায়নের রাজনীতি ছাড়া হয়? আপনি বলেন, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা ছাড়া হয় কোথাও? আমার বক্তব্যের আরেকটাও আমি আপনাদের দুজনের কাছ থেকে একটু শুনতে চাইবো, এবং সেটা হচ্ছে, আমি প্রশ্নটা আপনার কাছে রেখে যাচ্ছি এবং নাজমা আক্তারের কাছে যাচ্ছি, যে স্বেচ্ছাচারিতা। আপনারা গণতন্ত্রের কথা বলেন, দেশে গণতন্ত্র চান রাজনৈতিক দলগুলো, কিন্তু নিজেদের দলে কতটা গণতন্ত্র আছে, কতটা গণতান্ত্রিক প্রক্রিয়া আছে, সেটা নিয়ে একটা জনমনে প্রশ্ন আছে। সংসদ সদস্য আনারের প্রশ্ন, যদিও আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলছেন যে তিনি জনপ্রিয় ছিলেন, কিন্তু অন্য জিনিসগুলো বিবেচনা নেওয়া হয়নি। তো আমার প্রশ্ন আসলে, প্রত্যেকটা এলাকায় যে এলাকার প্রতিনিধিত্ব করেন, সেই এলাকার জনগণ জানে আসলে মানুষটি কেমন। সেই জনগণের মতামত নেওয়া, তৃণমূলের মতামত নেওয়া, সংগঠনের মতামত নেওয়া, সেগুলো নিয়ে হয় কি না। কিংবা বিএনপির কথাই যদি আমরা বলি, আপনি নিজে সেন্ট্রাল কমিটির সদস্য, যতদূর আমি জানি, একটা ডিসিশন মেকিং প্রসেস বিএনপি আসলে ফলো করে কিনা। এই যে আন্দোলন সংগ্রাম এত বছর ধরে এত কিছু হচ্ছে, বিএনপি কেন্দ্রীয় কমিটির বৈঠক গত কয়েক বছর হয়েছে কিনা, বা এই যে আমরা দেখি সকালবেলা একটা কমিটি হচ্ছে, বিকেলবেলা বা কয়েক বছর পরে বা কয়েক মাস পরে ভেঙে দেয়া হচ্ছে, কেউ জানে কেউ জানে না। এগুলো আসলে মানে দলের অভ্যন্তরে যদি গণতন্ত্র এই অবস্থা হয়, তা আপনারা কীভাবে রাষ্ট্র পরিচালনা করবেন? রাষ্ট্রে গণতন্ত্র, রাষ্ট্রকে কীভাবে গণতান্ত্রিক দেখতে চান? এই প্রশ্নটা আমি আপনার কাছেও থাকলো। নাজমা আক্তার, আপনি শুরু করবেন। বিএনপির দ্বিতীয় প্রধান নেতা যিনি তারেক রহমান, তিনি তো বিদেশে অবস্থান রেখে একেবারে যে আর কি তারেক জিয়ার একটা পাড়া সৃষ্টি করেছেন, তাই না? ওখানে এতদিন ধরে উনি বিদেশে অবস্থান করছেন, লন্ডনের মতো জায়গায়, ওখানে যে পরিমাণ খরচ, হ্যাঁ, তো সেখানে মেনটেন করছেন কি করে? তার মানে কি বিএনপির ক্ষমতা থাকাকালীন সময় যখন 5 বার দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন হলো, সেই সময় কি এত বেশি দুর্নীতি করেছিল? সেই দুর্নীতির মানে সেই সৃষ্ট টাকা দিয়েই বা ডলার দিয়ে এখন তারেক জিয়ারা বিদেশে অবস্থান করছেন। তারা এই যে কথার কথা সবসময় এমনভাবে বলে যে দুর্নীতিতে বাংলাদেশ ছেয়ে গেছে, বাংলাদেশ কিছু না, তাহলে বাংলাদেশে বিশ্ব অর্থনীতিতে বাংলাদেশের অবস্থান 31তম কেন? সাউথ এশিয়ার মধ্যে 1 নাম্বার কেন? বাংলাদেশের অর্থনীতি তো এগিয়েছে। হ্যাঁ, দুর্নীতিও আছে, অর্থনৈতিক কর্মকাণ্ডের সাথে সাথে দুর্নীতিও চলে, কিন্তু যেখানে বেশি মাত্রায় এই দুর্নীতি হয় সেটি অবশ্যই কোনো না কোনো সময় ধরা পড়ে। আর এই ধরা পড়েছে কোন সময়? জননেত্রী শেখ হাসিনার সময়, আওয়ামী লীগ সরকারের সময় বারবার এই দুর্নীতি যারা করেছে তাদের ধরা পড়েছে, অন্যায় যারা করেছে তাদের ধরা পড়েছে, তাদের বিচার হয়েছে। আর আপনি সেকেন্ড যে প্রশ্নটা করেছেন, দলের ভিতরে গণতন্ত্র, নীল ভাই, আপনি প্রায় দেখেন আমাদের দলে আমাদের বাংলাদেশ আওয়ামী লীগ একটা গণতান্ত্রিক দল। সেটি কেন বললাম? সেটির হচ্ছে কার্যকারিতা দেখে আপনি বলবেন। আমাদের সভাপতিত্বে আওয়ামী লীগের প্রায়শ আপনি দেখবেন যে কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির বৈঠক, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি, শুধু এখন না, দল ক্ষমতায় বলে না, সব সময় আওয়ামী লীগ তার যে কোনো সিদ্ধান্ত দলীয় ফোরামে আলোচনা করে এবং সেই সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য যে কেন্দ্রীয় যে প্রেসিডিয়াম কমিটি আছে, সেই কমিটিতে আলোচনার মাধ্যমে একজনও যদি নমিনেশন, একটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের একটা ওখানে টেনিওর শেষ হয়েছে বা ওইটা ফাঁকা, ওখানে নির্বাচন হবে, সেই একটা নির্বাচন, ইউনিয়ন পরিষদের একটা নির্বাচনের জন্য কিন্তু সেই মনোনয়ন বোর্ডকে বসতে হয় এবং তখন সিদ্ধান্ত নিতে হয়। এইটি হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ। বাংলাদেশ আওয়ামী লীগের নিয়মিত 3 বছর পর পর কাউন্সিল অনুষ্ঠিত হয়। আপনি যদি দেখেন সেই 1949 সাল থেকে আজ পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগের কতবার কাউন্সিল অধিবেশন হয়েছে, এবং কাউন্সিলের মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্ব নির্বাচন হয়। সেকেন্ড অপশন আপনি দেখেন, বাংলাদেশ আওয়ামী লীগ পার্লামেন্টে আপনি যখন দেখবেন যে বিরোধী দলে থাকাকালীন সময়ে হোক বা সংসদ নেতা জননেত্রী শেখ হাসিনা হোক, সংসদ নেতার উপস্থিতিতে আপনি দেখেন কি পরিমাণ উনি প্রতিদিন সংসদে উপস্থিত থাকেন। দেশের বাইরে যদি থাকেন তাহলে ভিন্ন কথা, আর দেশে থাকলে উনি এমন কোনো দিন নেই যেদিন উনি পার্লামেন্টে নিয়মিত যান না। শুধু এইটি না, বিরোধী দলে থাকাকালীন সময়ও তার উপস্থিতি, পার্লামেন্টের উপস্থিতি অনেক বেশি। কিন্তু বেগম খালেদা জিয়ার উপস্থিতি দেখেন, যখন উনি ক্ষমতায় ছিলেন, উনি যখন সংসদ নেতা ছিলেন,
তখন কিন্তু ওই যে আপনার সেই তখনকার টিআইবির গবেষণাতে আছে মাত্র 7% সময় উনি সংসদে গিয়েছেন। ওনাদের সময়ে ওনার সংসদীয় কমিটিগুলি, যে কমিটিগুলি অ্যাক্ট করলে সংসদীয় ব্যবস্থা কার্যকর হয় এবং যেইখানে সরকারের মন্ত্রণালয়গুলি এই সংসদীয় কমিটির কাছে জবাবদিহিতা করে, সেই কমিটিগুলি তারা কখনোই কিন্তু গঠন করে না এবং করতো না। দু একটা কমিটি করে বা বছরের পর বছর কোনো মিটিং হতো না। এখন আমি একটা স্ট্যান্ডিং কমিটিতে আছি, সেই কমিটির মিটিং পারলে 15 দিন পর পর আমরা করছি এবং মিটিং করে আমাদের যে দায়িত্ব সেই দায়িত্বগুলি আমরা পালন করছি। প্রতিনিয়ত আমরা কে কবে মিটিং করবে রুম বরাদ্দ পাওয়া নিয়ে এখন একটা প্রতিযোগিতা চলে। তো এটি সংসদ কার্যকর করে কি জননেত্রী শেখ হাসিনা যখন ক্ষমতায় থাকেন কিংবা ক্ষমতার বাইরে থাকেন, তখন দলের মধ্যে যেমন আমাদের গণতন্ত্রের চর্চা হয় এবং আমাদের দলের বাইরে যখন আমরা থাকি তখনও আমাদের সেই গণতন্ত্র দেখেন। এই যে আষাঢ় মাস চলছে, আষাঢ় মাসে বিএনপির বাবুল ভাই হচ্ছে কৃষক দলের নেতা, তা তারা এই আষাঢ় মাসে কি কর্মসূচি গ্রহণ করেছে? এই যে পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য বৃক্ষরোপণ, এটা তো আমরা যখন বিরোধী দলে ছিলাম আমার মনে আছে জননেত্রী শেখ হাসিনা টার্গেট দিয়েছিল কৃষক লীগকে যে তোমরা এত লক্ষ গাছ লাগাবা, প্রতিটা ইউনিয়নে কয়টা গাছ লাগাবে, কিন্তু বিএনপির এরকম কোনো কর্মসূচি নেই। তো তারা শুধু রাজপথে যাবে কি কারণে ক্ষমতায় যেতে হবে, আমি সরকারকে হটাতে হবে। যাওয়ার আগে আমি একটা প্রশ্ন আপনার কাছে রেখে যাই। তাহলে আপনি বলছেন যে আপনার দলের মধ্যে গণতন্ত্র আছে, যদিও কোথাও কোথাও অনেক সময় মনে হয় মনোনয়নের জন্য আগে একবার বিধান করা হয়েছিল যে তৃণমূলের মতামত নেওয়া হবে, অনেক ক্ষেত্রে দেখা গেছে সেটা কার্যকর করা হয়েছে, অনেক ক্ষেত্রে সেটা হয়নি। এটা একটা প্রশ্ন, কিন্তু রাষ্ট্র চালাচ্ছেন আপনারা অনেক দিন যাবত, টানা 15 বছর যাবৎ। অনেকেই মনে করেন যে এখানে গণতন্ত্র নেই, অনেকেই বলেন এটা কর্তৃত্ববাদী শাসন, অনেকেই মনে করেন এটা এক ধরনের স্বেচ্ছাচারিতার মধ্য দিয়ে চলছে, টোটালিটেরিয়ান একটা গভর্নমেন্ট। কতটা একমত বা আপনার জবাবকে আমি শুনতে আসবো, তার আগে মিস্টার শহীদুল ইসলাম বাবুল। জি, আপনার ধন্যবাদ। আমি শুনছিলাম আপনাদের আলোচনা। আসলে দুর্নীতি, অন্যায়, অপশাসন যখন নিয়ম হয়ে দাঁড়ায় তখন সুনীতি বলেন বা নীতি আদর্শ বলেন, যাই বলেন, নীরবে নিভৃতে কাঁদে। আমাদের রাষ্ট্র সমাজ একই বাস্তবতার মধ্যে রয়েছে। আপনি যেটা বলছিলেন, আপাও বলছিল, আমি শুনছিলাম যে আওয়ামী লীগের সিদ্ধান্ত, শোনেন, এখন দেশের মানুষও বলছে, বিদেশের মানুষও বলছে বাংলাদেশ আসলে এক দলের শাসনে পরিণত। প্রফেসর ইউনূসের বক্তব্য তিনি আগে যেভাবে বলছেন, এখন উনি এই বিষয়গুলো আগে যদি বলতেন না, তাহলে এই রাষ্ট্র সমাজটা এখানে যাইতো না। হ্যাঁ, প্রত্যেকেই, কেউই তো রক্ষা পাচ্ছে না আসলে, একের পর এক প্রত্যেকেই। এক সময় বিএনপির উপর নিপীড়ন হয়েছে, বিএনপি শুধু প্রতিবাদ করেছে, হ্যাঁ, অন্যরা চুপচাপ থেকেছে, ভয়ে থেকেছে, কেউ কেউ ইচ্ছা করে বলেনি। কিন্তু এখন কিন্তু প্রত্যেকেই শিকার হচ্ছে, পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে। অর্থনীতি বলেন, মুদ্রাস্ফীতি বলেন, যাই বলেন, চাকরির মার্কেট বলেন, বেকারত্ব বলেন, ব্যবসা বাণিজ্য বলেন, প্রত্যেকে। আপনি আওয়ামী লীগ না করে মফস্বলের একটা আলু পটলের দোকান যদি ভালোভাবে করেন, সেটাও আপনি করতে পারছেন না। আজকে দেখলাম গরুর হাটের কি, মানে এইরকম কখনো ছিল না। ব্যবসায়ীরা বলছে যে ধরে ধরে ট্রাক যে এই বাজারে নিতে হবে। আওয়ামী লীগের, যুবলীগের লোকেরা, প্রথম আলো পত্রিকা আমি দেখলাম এরকম 20-22 জনের সাক্ষাৎকার নিল, তারাও বলছে এই যে এগুলোর সামগ্রিক যে দুর্নীতি, আর এটা কিন্তু এগুলোর বাইরে না, একটা একটা করে যেটা হচ্ছে। আপনি যেটা বলছিলেন আমাদের দলের কথা, শোনেন, আমাদের দল আর আওয়ামী লীগ এক বাস্তবতার মধ্যে আমরা নাই। 17 বছর আমরা একটা, এমন কোনো নেতা নাই, কর্মী নাই যে মানে শয়ে শয়ে মামলার নাই। আমি নিজে একটা নির্বিবাদী মানুষ, কোনোদিন কারোর সাথে কোনো ঝগড়া, বিবাদ, ব্যক্তিগত আক্রোশে জড়াই নেই রাজনীতির কারণে। কেউ বলতে পারবে না, আমার এলাকায় বলতে পারে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তাম, তারাও বলতে পারে না। আমার মতো মানুষকে 128টা মামলা নিয়ে, এর মধ্যে কি গায়েবী মামলা, এর মধ্যে কি আজগবি মামলা, এর মামলার কোনো অভাব নাই। হ্যাঁ, যদিও কোনো দিন এগুলা মানে এই মামলা করার মতো অফেন্স আমি বুকে হাত দিয়ে বলতে পারি। তো এইগুলো তো হচ্ছে কি কারণে হচ্ছে, যে বিরোধী দলকে দমন করা কিভাবে যায়, পীড়ন করা কিভাবে যায়। বিএনপি মিটিং বা সিদ্ধান্তগুলা যে এককভাবে হয় তা না। আপনি জানেন যে আমার চেয়ারপারসন কারাগারে রয়েছেন, ভারপ্রাপ্ত চেয়ারপারসন দেশে আসতে পারছেন না দীর্ঘদিন। এই বাস্তবতার মধ্যে এত বড় একটা রাজনৈতিক দল ঐক্য টিকিয়ে রাখা এত সহজ কোনো ব্যাপার না। আওয়ামী লীগে বহু ভাঙন হয়েছে, 75 পর আপনি জানেন 5 টুকরো 6 টুকরো হয়ে গেছে আওয়ামী লীগ। আওয়ামী লীগ অফিসে বাতি জ্বালানোর লোক নাকি পাওয়া যায় নাই। আওয়ামী লীগের নেতৃবৃন্দই বলছে, জোহরা তাজউদ্দিন, সাজেদা চৌধুরীরা আওয়ামী লীগের অফিসে কুপি জ্বালিয়ে রাখছে। হ্যাঁ, বিএনপি আল্লাহর মতে সে অবস্থা হয় নাই। বিএনপি ভেঙেছে মানে এরশাদের শাসনামলে, কিন্তু বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি ঘুরে দাঁড়িয়েছে। এই যে দেখেন 17 বছর আওয়ামী লীগ বা অন্য কোনো রাজনৈতিক দল যদি হয়তো ভেঙে চুরমার হয়ে যেতে, বিএনপি আল্লাহর রহমতে কোনো অনৈক্য সেভাবে দৃশ্যমান হয় নাই। বিচ্ছিন্ন কেউ কেউ হয়তো দল ছেড়েছেন, কিন্তু দলের যে ঐক্য
সংহতি এবং জনপ্রিয়তা যেটা দলের মূল ভিত্তি, সেই জায়গাগুলো আপনি বলতে পারবেন না যে কোনো ব্যত্যয় হয়েছে, বরং এগুলো আরও সংহত হয়েছে আমরা বিশ্বাস করি। আর সিদ্ধান্ত যেগুলো হচ্ছে এগুলো কোনোটাই যে একেবারে হুট করে হচ্ছে, যে যুবদলের কমিটি যেমন ভাঙা হলো মেয়াদ পূর্ণ হয়ে গেছে আরও আগেই, তারপরে বিএনপি ঢাকা মহানগরের কমিটি যেটা ভাঙা হয়েছে এগুলো অনেক আগেই মেয়াদ পূর্ণ হয়েছে। আলোচনা হয় সবসময়, আমরা নিজেরাই অঙ্গ সংগঠন যারা করি প্রতিনিয়ত, অনলাইনে করি, সামনাসামনি মুখোমুখি বলে আন্দোলনের সময় করি, প্রতিনিয়ত কথা হচ্ছে, সারাক্ষণই মিটিং হচ্ছে। হ্যাঁ, একেবারে জাতীয় নির্বাহী কমিটির মিটিং, অনেকে পলাতক থাকেন, অনেকের মামলা থাকেন, আওয়ামী লীগ যেভাবে পারে আমরা সেভাবে পারি না, সেই বাস্তবতাটা আমাদের রয়েছে ব্যত্যয়। তবে আমরা আশা করছি যে সুযোগ হলে আমরা শীঘ্রই এই বিষয়গুলো যদি কোনো গ্যাপ থেকে থাকে সেই বিষয়গুলো আমরা করার প্রয়োজন আছে, এটা আমরা অস্বীকার করি না, নিশ্চয়ই সেগুলো হবে। আর বাংলাদেশ দেখেন, এই যে আপা অনেকগুলো কথা বলছে, বাংলাদেশ উন্নয়ন হয়েছে, এটা হয়েছে হয়েছে, আপনি বলেন এই আওয়ামী লীগ এত পুরনো রাজনৈতিক দল, সেই আওয়ামী লীগ আপনি এই আওয়ামী লীগ ধরেন 96 এবং 2000 আওয়ামী লীগ এবং আধা নির্বাচন যেটা 2009-এর যে নির্বাচন, সেই আওয়ামী লীগ 14 সাল পর্যন্ত, আর আজকের আওয়ামী লীগ 18 সালে 17 সালের আজকের আওয়ামী লীগ, ব্যত্যয় কি নেই আপনি বলেন? তখন কি আপনি শুনেছেন এই ব্যাংকগুলো এভাবে লুট হয়ে গেছে? তখন কি এই আজিজ বা বেনজিরের মতো বা এই কি আনারের মতো, আনারকে নমিনেশন দেওয়া হয়েছে তো 14 সালে, যখন মানুষের ভোট প্রয়োজন হয় না, আওয়ামী লীগ বলে জনপ্রিয়তার কথা। তো এই যে আওয়ামী লীগ, এই যে বদি, আনার, এইসব আজিজ, এই যেগুলো যে তৈরি করলো জেনে শুনে করেনি, এই বেনজির সাহেব, আপনি তার অধ্যত্ব তো দেখেছেন, এমনভাবে বলেছে হু আর ইউ, বিএনপি কে, যারা 2 বার রাষ্ট্র ক্ষমতায় 3 বার ছিল, বেগম হাজার, উনি অধ্যত্ব দেখে বলছেন যে হু আর ইউ, রাষ্ট্র শক্তির সাথে মানে কি বলে চ্যালেঞ্জ করবার মতো হাম্মক আর নাই, ঘরের মধ্যে থেকে নিয়ে আসবো, মাটির মধ্যে থেকে টুকাই নিয়ে আসবো। কোথায় উনি আছেন আপনি বলেন? এই যে নিয়তি, সেজন্য বলে যে বিধির বাঁধন ভাঙবে তুমি এমন শক্তিমান, তুমি এমন শক্তিমান, তুমি এমন শক্তিমান হওনি। নিয়তি, প্রকৃতি, সে যেই হোক, শুধু বেনজিরা আজিজ তো নয়, এটা তো কি বলে টিপ অফ দ্য আইসবার্গ, দুর্নীতির বা অন্যায়ের এর পেছনে যে দৈত্য রয়েছে, সেই দৈত্য নিশ্চয়ই একদিন। যেমন বিএনপির পিছের দৈত্য ছিল তারেক রহমান। হ্যাঁ, তারেক, এই যে দুর্নীতির কথা বললেন, আপনাদের বিএনপির সময় যে তারেক মামুন, তারপরে হারিস চৌধুরী বা লুৎফুর রহমান বাবর, তারা যে কর্মকাণ্ড করেছে, সেই কর্মকাণ্ড কি তার বেগম খালেদা জিয়া তার ফ্যামিলিকে, তার সন্তানকে কি উনি সামাল দিতে পেরেছেন? উনি পারেন নাই বিধায় কিন্তু তারেক যে নামই হয়ে গেছিল মিস্টার 20%। তো যাই হোক, সেটা দুর্নীতি নিয়ে, দুর্নীতি যুগে যুগে সব দেশে ছিল, ভবিষ্যতেও থাকবে, কিন্তু কন্ট্রোল যারা করছে এবং যেটা সামনে আসছে সেটি নিয়ে এখন আমরা আলোচনা করছি। আর একবার বলেছেন যে আওয়ামী লীগ অফিসে বাতি জ্বালানোর লোক নাকি ছিল না, আওয়ামী লীগের নেতারাই বলেছেন। আওয়ামী লীগের, বিএনপিকে কি এরকম 15ই আগস্ট ঘটেছে? জাতির পিতা, প্রধান নেতা সহ তার পরিবারকে সম্পূর্ণ নিশ্চিহ্ন করে দিয়েছিল, এবং তার 2 কন্যা জননেত্রী শেখ হাসিনা এবং আমাদের ছোট আপা শেখ রেহানা বিদেশে ছিলেন। 6 বছর তারা বাংলাদেশে আসতে পারেন নাই, তাদের পাসপোর্ট নবায়ন করা হয় নাই। এইরকম পরিস্থিতিকে বিএনপি পড়েছে? বিএনপি থেকে তার পরের যে নেতৃবৃন্দ, যে 3রা নভেম্বরে যে 4 নেতাকে জেলখানায় হত্যা করা হলো, কি হলো? জিয়া রহমানের সঙ্গে এবং মোস্তাকের সঙ্গে তারা ক্ষমতার ওই ভাগাভাগিতে যান নাই বিধায় তাদেরকে মোস্তাক তখন হত্যা করলো, 3রা নভেম্বর ঘটালো, তাই না? এবং সব কিছুই ছিল জিয়া রহমান এবং মোস্তাক, তাদের যৌথ প্ররোচনায় এগুলি হয়েছে। বিএনপি যখন ক্ষমতায় ছিল 2001 থেকে 6, সেই সময় 2004 সালে 21শে আগস্ট আওয়ামী লীগের উপর ঘটেছিল। আওয়ামী লীগকে টোটালি নেতৃত্বশূন্য করার জন্য বিএনপির উপরে কি এরকম কোনো ঘটনা ঘটেছে? আওয়ামী লীগ কি কখনো বিএনপির উপরে এরকম কোনো অ্যাটাক করেছে যেখানে তার প্রধান নেতাকে হত্যা করা হবে? বারবার 21 বার জননেত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে তার উপরে হামলা চালানো হয়েছে। এবং আমাদের 21শে আগস্ট 2004-এর যে উদাহরণ আছে, এরপরেও যদি বিএনপি বলে যে না আমরা হামলা মামলা করিনি, এখন হামলা হচ্ছে, মামলা হচ্ছে, আরে আমি তো যে 5 বছর বিএনপির সময় আমার মতো, আমি একজন নারী রাজনীতির কর্মী, আমার যদি 37টা মামলা থাকে, আমার নামে যদি রাষ্ট্রদ্রোহীর মামলা হয়, তাহলে 5-15 বছরে তো 90টা মামলা থাকার কথা। তারা যে অকারেন্সগুলি করছে, যারা যেইভাবে দেশের সম্পদ নষ্ট করে মানুষ পোড়াচ্ছে, পেট্রোল বোমা ঢালছে, যে অকারেন্সগুলি করছে, এখন সেখানে তো হুকুমের আসামি নেতারাই হয়। সবসময় তো আমরা দেখেছি, আমি নিজে কোনোদিন একটা ঢিলও হাতে নেইনি, কিন্তু প্রতিটা হরতালে আমাকে প্রধান করে যুব মহিলা লীগের নামে মামলা, আমাকে প্রধান করে তখন তারা যেগুলি করেছিল ওগুলি বৈধ ছিল। আমাদের পার্টি অফিসটা 5টা বছর কাঁটাতারের বেড়া দিয়ে আটকানো ছিল। বিএনপির অফিস কি কাঁটাতারের বেড়া দিয়ে আটকানো? আমাদের 23,000 নেতাকর্মীকে তারা হত্যা করেছিল,
বিএনপির কি এরকম কোনো ইয়ে আছে? হ্যাঁ, হামলা মামলার কথা বলেন, অকারেন্স করলে যারা কর্মীরা যারা থাকে, কর্মীদের যারা আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করে সেখানে একটা মামলা হয়। এবং এটাও ঠিক যে কিছু গায়েবী আছে যে মামলার সাথে সহ আরো 200 দিয়ে দেয়, তখন এটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা সেই ব্যবস্থাটা তারা করে। আওয়ামী লীগ বিএনপির প্রতিপক্ষ হয়ে বিএনপির উপরে হামলা করেছে, যেটা তারেক রহমান এবং তারেক রহমানের তখনকার স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ তাদের প্রশাসনের লোকজন যেটা করেছিল, তারা ওই যে কি একটা সৃষ্টি করেছিল, ওই জেলখানায় রেখে মাসে মাসে ভাতা দিত, যাই হোক, যাকে বলেছিল যে সে হত্যা মামলার আসামি। এইভাবে যারা একটা দলকে নিশ্চিহ্ন করে দিতে চায় তাদের ভাষায় তো মানে আওয়ামী লীগকে কখনো ক্ষমতা যেতে দিবে না, আওয়ামী লীগকে পালাবার পথ দিবে না। নির্বাচনের সময় তো জননেত্রী শেখ হাসিনা বেগম খালেদা জিয়ার সঙ্গে আলাপ করতে চেয়েছিলেন, এবং আমাদের তত্ত্বাবধায়ক সরকারের যে বিষয়টি, যে হাইকোর্ট সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছিল, সেখানে তো আপনারা সবাই জানেন যে আরও যদি নির্বাচিত প্রতিনিধিরা যদি সংসদ চায়, তাহলে আরও 2বার তত্ত্বাবধায়ক সরকার নাম না, নির্বাচনকালীন সরকার মানে একটি সরকার গঠন করে নির্বাচন হতে পারে। কিন্তু বিএনপিকে তখন অফার করা হয়েছিল, 5 জনের নাম চাওয়া হয়েছিল, বিএনপি দেয়নি। তারা বলেছিল আমাদেরকে তারা একদম ক্ষমতা থেকে নামিয়ে একদম তাড়িয়ে একদম অন্য দেশের বঙ্গোপসাগরে পাঠাবে, কেউ বলে ভারতে পাঠাবে, এই ধরনের একটা পরিস্থিতি ক্রিয়েট করেছিল। যারা হুঙ্কার দেয় নির্বাচন করতে দিবে না, বানচাল করবে, প্রতিহত করবে, তা আমরা যদি রাজনৈতিক দল হিসাবে তাদের সেই হুঙ্কারকে মোকাবেলা করে গণতান্ত্রিক ধারা অব্যাহত রেখে, সাংবিধানিক ধারা অব্যাহত রেখে, আইনের শাসন অব্যাহত রেখে যদি আমরা নির্বাচন করি, সেটা আমাদের দোষ হবে কেন? সেটা তো আমরা গণতান্ত্রিকভাবে করেছি, আইন অনুযায়ী করেছি, সংবিধান অনুযায়ী করেছি। এখন তারা তাদের আগুন সন্ত্রাসকে মোকাবেলা করে আমরা রাজনৈতিকভাবে আমরা টিকে গেলাম, তারা পরাজিত হলো, তারা এই পরাজিতের দুঃখ নিয়ে এখন বারবার তো নানান কথা বলবে, তারা বলবে ব্যাংক খালি, এইটা খালি, সেটা খালি, তাহলে দেশ চলছে কিভাবে? তাহলে মিস্টার বাবুলরা অবাধে যে বিচরণ করছেন, খুব স্বাস্থ্য চেহারা সবারই খুবই ভালো, এটা হচ্ছে কিভাবে? হ্যাঁ, শুধু মানে সবকিছু খালি হলে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে কিভাবে? স্বাস্থ্য চেহারা ভালো না, সবকিছু শেষ হলে তাহলে বাংলাদেশ মধ্যমায়ের দেশে হলো কি? একটু বলি, স্বাস্থ্য চেহারা এটা তো আপনার হাতে না, এটা যদি আপনার হাতে থাকতো তাহলে আপনি মনোবলি নিয়ে যাইতেন। আল্লাহ তাআলা কিছু রেখে দিছে, ওইটা আপনাদের হাতে দিবে না। হ্যাঁ, এখন শোনেন, আমরা কি বলবো, আওয়ামী লীগ তো আসলে এখন সাধারণ মানুষ খুব কম হয়ে গেছে, সব ওলি আল্লাহ, গাউস, কুতুব, পীর, পয়গম্বরে আওয়ামী লীগ ভরে গেছে। হ্যাঁ, এখন গণতন্ত্রের ধারা আপা বললেন যে তারা অব্যাহত রাখছে। পুনরায় কি রাতের বেলার ভোট করার পরে যদি গণতন্ত্র হয়, এই আমি তুমি মামুড আমি এই ভোটের পরে এটাকে যদি গণতন্ত্র আপনি বলেন, আপনি কি বলবেন? আপনি বলেন তারপরে রাতের বেলায় ভোট, তাহাজ্জুদের সময় ভোট করার পরে যে আওয়ামী লীগ এত পুরনো একটা রাজনৈতিক দল, সেই রাজনৈতিক দল কি হইতো? আপনি বলেন। আওয়ামী লীগ হয়তো একবার মাঝখানে ক্ষমতায় আসতো না, কিন্তু আওয়ামী লীগ যে গণবিচ্ছিন্নতা, যে এইসব আজিজ বেনজির আর এইসব ইয়াবা বদি টদি এইসব পাপলু আর এই যে আনারদের দলে পরিণত হয়ে গেল, এটাকে একদিনে হইলো? কে তৈরি করছে? আপনারা তারেক রহমানের কথা বলছেন, তারেক রহমান কি একটা রাজনৈতিক দলের তিনি প্রধান, লন্ডনে কিভাবে থাকেন, এটা নিয়েও তারা প্রশ্ন তুলছে। আমি কি প্রশ্ন তুলি যে আওয়ামী লীগের সভানেত্রী, এগুলো আমি মনে করি না এটা বলবার দরকার, তারা কিভাবে চলেন, কার কি শাড়ির দাম কত, কার এটার দাম কত, এই প্রশ্নগুলো তো আসলে দরকার নাই। বিএনপি কোটি কোটি মানুষের দল, তার দলের চেয়ারপারসন কিভাবে চলছেন, তিনি কি লন্ডনে 250টা বাড়ি করেছেন, কানাডায় বেগমপাড়ায় কি তার বাড়ি, সারা দুনিয়া তন্ন তন্ন করে। আমরা যদি অন্যায় অনিয়মের কথা বলি, লুটের কথা বলি, ভোটের অনিয়মের কথা বলি, আপনারা তারেক রহমানকে নিয়ে আসেন। আরে ভাই, তারেক রহমানের সারা দুনিয়া তো আপনি তন্ন তন্ন করে খুঁজলেন, এই রাষ্ট্রের শত শত কোটি টাকা খরচ করে, কোথাও তারেক রহমান একটা বাড়ি আবিষ্কার করতে পেরেছেন? কোনো ব্যাংক লুট করেছে সেই খবর আপনি আনতে পেরেছেন? এইসব বক্তব্য হয়েছে কি মানে একটার সাথে আর একটা জাস্টিফাই করবার। হাওয়া ভবনের গল্প একটা ফানুসের গল্প। হাওয়া ভবনে কি দুর্নীতি হয়েছিল, কত টাকা দুর্নীতি হয়েছিল, কত হাজার কোটি টাকা, কোন ব্যাংক, কোন শেয়ার মার্কেট থেকে কত লুটপাট হয়েছিল, বিদেশে কত পাচার হয়েছিল, লন্ডনে হ্যাম্পস্টিডে ফ্রগলিনে কার বাড়ি হয়েছে, এই রাষ্ট্রে আমরা জানি, সব কিছু কিন্তু বের হবে। এইসব তারেক রহমানের মিথ্যা অভিযোগ দিয়ে, তার চরিত্রহীনের অভিযোগ দিয়ে, এটা 1-11 থেকে শুরু হয়েছে, বুঝছেন? 1-11 থেকে লাল লাল হরফে বিএনপিকে ভাঙা, ডিস্ট্রয় করা, তারেক রহমান, জিয়া পরিবার, বলা হয়েছে দুই পরিবার না, বা দুই নেত্রী। এখন দেখা যাচ্ছে যে ধারাবাহিকতা চলছে বিএনপিকে ডিস্ট্রয় করবার জন্যে। আর আমরা যদি অন্যায় অনিয়মের কথা বলি, 21শে আগস্ট, আরে ভাই 15ই আগস্ট, এগুলো কে সাপোর্ট করছে? 21শে আগস্ট, 15ই আগস্ট, এগুলো বিএনপি শাসনের সময় 21শে আগস্ট হয়েছিল, এটা সত্য, এটা বিএনপি শাসনের একটা দুর্বল দিক। এই কলঙ্ক আমরা মনে করি এটা একটা কলঙ্ক, কিন্তু রাষ্ট্র জড়িত বা তারেক রহমান জড়িত। আরে ভাই, তারেক রহমানের সবচেয়ে বিদ্বেষী যে 1-11 সরকার,
তারা 2 দফা তদন্ত করে তারেক রহমানের নাম অন্তর্ভুক্ত করতে পারে নাই। আওয়ামী লীগ ক্ষমতায় আসবার পরে একজন রিটায়ার্ড অফিসার, এই পুলিশের মধ্যে থেকে না, বেনজিরদেরকেও না, তার চাইতে বিশ্বস্ত একজনকে কাহারাখনকে ধরে এনে তারপরে তাকে দিয়ে তদন্ত করে মুফতি হান্নানকে ৭৬ দিন রিমান্ডে নিয়ে পায়ের নখ উপরে ফেলে হাত পায়ের, তারপরে তারেক রহমানের অন্তর্ভুক্ত, আবার ওনাকে আবার নমিনেশন দিয়েছে পুরস্কার স্বরূপ এই কাহারাখনকে। এটাই হলো আওয়ামী লীগ, মানে মিথ্যা, অসত্য। কেয়ারটেকার সরকার নিয়ে যেটা বললেন, কেয়ারটেকার সরকার ধরে নিলাম বিএনপি অন্যায় করেছে, যে বিচারপতির এই অভিযোগ ওনারা গেলেন না। আরে ভাই, একজন কেএম হাসান একটা চমৎকার বিচারিক জীবন, তাকে নিয়ে কোনো বিতর্ক নাই, কিন্তু প্রধান বিচারপতি ছিলেন, তার অধীনে আপনারা ভোট করলেন না। আপনি আগুন সন্ত্রাসের কথা বলেন, সেরাটনের সামনে 18 জন মানুষকে প্রথম বাংলাদেশে গান পাউডার আমদানি করেছে আওয়ামী লীগ, প্রথম পিটিয়ে পিটিয়ে ব্লগি বৈঠা দিয়ে মানুষ হত্যা করেছে আওয়ামী লীগ, ট্রেন লাইন, তারপরে বাস লাইন, স্টপেজ টিস্টপেজ সব জ্বালায় পরে সরকার করে দিচ্ছে 76 জন হরতাল করে। তারা বিএনপি নাকি আগুন সন্ত্রাস এই গল্প টল্প করতেছে। আমি যেটা বলছি, কেয়ারটেকার যে আওয়ামী লীগ বিএনপি যদি কেয়ারটেকারের বিতর্কিত করেই থাকে, তা আপনি সেই বিতর্কিত না করে কেয়ারটেকারের গলায় কেটে দিলেন। আপনি বলতেছেন আপনার সভানেত্রীদের, আপনি কেএম হাসান কবে কোথায় কতটুকু বিএনপির সাথে সম্পৃক্ত ছিল সেই অভিযোগে আপনি নির্বাচনের জন্য এত কাহিনী করলেন, পিটায় মানুষ মারলেন, আর আপনার দলের সভানেত্রীকে মেনে আমাকে নির্বাচন করতে হবে এই রাতের বেলা নির্বাচনের মতো, এটা কিভাবে আপনি বলেন? কোন বিবেকবোধ থেকে বলেন? সভানেত্রীকে মানতে হবে না। আপনি বাংলাদেশের প্রধানমন্ত্রী অন্যান্য দেশের, বিশ্বের অন্যান্য গণতান্ত্রিক রাষ্ট্রে যেভাবে নির্বাচন হয়, সেই দেশে প্রধানমন্ত্রী যেভাবে থাকে সেরকম একটা প্রধানমন্ত্রীকে ওইভাবে মেনেই আপনাকে নির্বাচনে আসতে হবে। সেটা যেই দিনই নির্বাচন হোক সে নির্বাচনে। আগে যখন কেয়ারটেকার গভর্নমেন্ট ছিল তখন কেয়ারটেকার গভর্নমেন্টের উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টা এবং অন্য 9 জন উপদেষ্টাকে নিয়ে তাদেরকেও মানতে হতো, এরকম কাউকে না কাউকে মানতে হবে। এবং সংবিধান যেখানে বলা আছে, অন্যান্য পার্শ্ববর্তী গণতান্ত্রিক রাষ্ট্র যেমন এই যে ভারতে নির্বাচন হলো, এখানে তো মোদী সরকারও তো পরপর 3 বার ক্ষমতায় আসলো। তার মানে কি তাদেরকে বলতে হবে যে পরপর ক্ষমতায় আসলেই সেটা কারচুপি নির্বাচন, সে নির্বাচন সুষ্ঠু হয় নাই, অবাধ হয় নাই? তার দেশের কোনো লোক তো বলছে না, এটা বিরোধী দলও তো বলছে না। আর ক্ষমতায় না আসতে পারলেই সেটা কারচুপি নির্বাচন হলো, নিশিরাতের ভোট হয়ে গেল, মানে ব্যর্থতার বুলি আর কি। মানে যখন মানুষ ব্যর্থ হয় বা কোনো দল ব্যর্থ হয়, তখন তাদের ব্যর্থতা ঢাকার জন্য, নেতাকর্মীকে চাঙ্গা করার জন্য যেগুলি কথা বলা দরকার, বিএনপি সাধারণত সেগুলি বলে থাকে। বিএনপি যদি এত ভালো হয়ে থাকবে, অর্থ কষ্ট ভুগবে, তাহলে এই যে ফান্ড, দল চালানোর ফান্ড কোথা থেকে আসছে? এই যে দলের এত কর্মসূচি, এত কিছু করানো, এই যে বড় বড় মিটিং করা, এই রাজপথে গাড়ি ভাঙচুর করা, তারপরে আপনার বিদেশের ওই লবিস্ট নিয়োগ করা, এগুলি কোথা থেকে আসছে? এগুলি তো ফান্ড না থাকলে হয় না। তার মানে বিএনপি আরও বেশি দুর্নীতি করেছিল, তার গচ্ছিত টাকা দিয়ে সেই ফান্ড এখন খরচ করছে। তা নাহলে এখন তো বিএনপি বলছে তারা নাকি খুবই খারাপ অবস্থায়, তাদের ব্যবসা নাই, বাণিজ্য নাই, কিছু নাই। তাহলে 15 বছর তারা কিভাবে চলছে জিল্লু ভাই? তাদের সেই ফান্ড কোথা থেকে আসছে? আর শুধু কি আওয়ামী লীগের বাড়ি, নেতাদের বাড়ি আছে? হতে পারে 15 বছর ক্ষমতায় কারো আমেরিকাতে বা কানাডাতে তাদের বাড়ি আছে। কানাডায় আমেরিকাতে বাড়ি বিএনপির কত নেতার আছে সেই হিসাব কি বাবুল ভাইয়ের আছে? বিএনপি নেতাদের বাড়ি নাই? আর কানাডায় আমেরিকাতে বাড়ি তো, এটা তো আমরা জানি যে তারা ওই লোনে নাকি বাড়ি কেনা যায়, এবং অনেকেই বাড়ি কেনে সেখানে, যাদের সন্তানেরা লেখাপড়া করে। এখন সেই টাকাটা তারা কিভাবে পাচার করেছে কিনা, অবৈধভাবে পাচার করে থাকলে সেটার বিচার হতে পারে। কিন্তু বিদেশে বাড়ি থাকাটা, এখন কোন দেশে কার বাড়ি আছে? তাহলে বিএনপির কোনো নেতার কি বাড়ি নাই? সেই উত্তর কি উনি দিতে পারবে? উনি পারবে না। ওনারা বলছেন হরতালে আমরা নাকি গাড়ি পুড়িয়েছি, ট্রেন অবরোধ। হ্যাঁ, হরতাল যখন হতো আমরা যখন হরতাল করতাম, তখন দেখা গেল আওয়ামী লীগের লোকজন ট্রেন যখন স্টপেজে যেত, ট্রেন স্টপেজে ট্রেনের সামনে দাঁড়িয়ে বিশাল এক সমাবেশ, ট্রেন লাইনের উপর বসে পড়তো, চলতে দিব না। কিন্তু ট্রেন লাইনের মধ্যে বোমা মেরে কোলের শিশুসহ মাকে হত্যা করতো না। আমরা যখন রাস্তা দিয়ে পিকেটিং করতাম, আমরা তখন রাস্তার উপরে বসে পড়তাম যে এই জায়গাটা দিয়ে আমরা বাস চলতে দিব না। বাস যখন লাইন পড়ে যেত, পুলিশ এসে আমাদেরকে পিটিয়ে উঠাই দিত, আমরা আরেক জায়গায় যেয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করতাম। এইভাবে আমরা হত্যা করেছি। হ্যাঁ, আমরাও করেছি। কিন্তু আমরা কি পেট্রোল বোমা বাসের মধ্যে দিয়ে মানুষ হত্যা করতাম? আর ওই যে কত 9 জন না 19 জনের কথা বলে সেরাটনের সামনে, এটার কি কোনো প্রমাণ তারা করতে পেরেছে? তার কোনো প্রমাণ নাই। এটা ওই সময় বিএনপি এটা করেছিল। তাদের এই আগুন সন্ত্রাসের মধ্য দিয়েই তো বিএনপির জন্ম। অস্ত্র, সন্ত্রাস, গোলা বারুদের মধ্য দিয়ে বিএনপি, তাদের দলটাই প্রতিষ্ঠিত হয়েছে ওইভাবেই। এবং বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকে, বঙ্গবন্ধুকে হত্যাকাণ্ডের মধ্য দিয়েই তো জিয়া রহমানের এই বিএনপির জন্ম হয়েছে। তার আগে তো বিএনপির কোনো নামক কোনো দলই ছিল না।
সুতরাং যেই দলের জন্ম সন্ত্রাসের মধ্য দিয়ে ক্ষমতা দখল করে, যেই দলের নেতা বলে যে মানি ইজ নো প্রবলেম, হ্যাঁ, সেই দলের নেতা মৌলবাদের রাজনীতির পৃষ্ঠপোষকতা করে, রাজাকারদের পুনর্বাসন করে এবং যারা যুদ্ধাপরাধী তাদের জেলখানা থেকে মুক্ত করে দেয়, তাদের কাছে দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার, তাদের কাছে দেশের খবর, মানে দেশের প্রতি ভালোবাসা, টান, এগুলি শুনলে মানুষের হাসি পায়। ফাইনাল রাউন্ড 2 মিনিট করে আপনাদের প্রত্যেকের জন্য। আপনি অনেকগুলো কথা বলছেন। হ্যাঁ, দেখেন ওই যে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে যেটা বললেন, এই যে আওয়ামী লীগের সভানেত্রী বলেছিলেন কোড আনকোড সারা জীবনের জন্য তত্ত্বাবধায়ক সরকার চাই। আওয়ামী লীগের লোকেরা একবারও বলেনি যে তখন ভুল বলেছিলাম। হ্যাঁ, এইটা মানে কি বলবো, শেরাটনের সামনে গান পাউডার বিএনপি করেছিল বা ওনাদের আন্দোলনের সময় হয়েছে, সেটা নাকি বিএনপি করেছে। তাহলে বিএনপির আমলে এই কেন্দ্র করে আন্দোলনকে কেন্দ্র করে যতগুলো হয়েছে সব দায়িত্ব আপনি নেন। আওয়ামী লীগ করেছে, সরকার নিয়েছে, কোনটা ধরা পড়েছে? আপনাদের কর্মকাণ্ড তো সব জায়গায় ধরা পড়েছে। আমার কাছে অসংখ্য নজির আছে যে বোমা মারতে যায় যুবলীগ নেতা গ্রেফতার। না না, এখানে কোনো যুবলীগ নেতা না, একটা বই আছে, এইটা বানানো নেতা, এইটা আপনাদের বানানো নেতা, কোনো যুবলীগ নেতা, কোনো ছাত্রলীগ নেতা, ওইটাও যদি না এইটা ইয়াং ছেলে পেলে একটা ধরে দেওয়া হয় যে ওটা যুবলীগ। ঠিক আছে আপা, আমি একটু সবই ছাত্রদল, যুবদল। লবিস্ট নিয়োগের কথা আপনি বলছেন, লবিস্ট। প্রথম আলোতে কামাল উদ্দিন আহমেদ একটা এই লবিস্টের একটা তথ্য লিখেছিলেন, আমার পরিষ্কার মনে আছে। তিনি লিখেছিলেন বিএনপি লবিস্ট নিয়োগের জন্য যত টাকা, 2 লক্ষ না 3 লক্ষ টাকা, 12 লক্ষ টাকা আপনার দলের কুষ্টিয়ার একজন এমপি সাহেব নিজে লবিস্ট নিয়োগের জন্য ব্যয় করেছিলেন। 4 গুণ, বিএনপির 4 গুণ থেকে 5 গুণ টাকা তথ্য দিয়ে উনি বলেছিলেন। টাকা না ডলার? ডলার, হ্যাঁ ডলার, দেশ থেকে। সেজন্য আপনি যদি বলেন বিএনপি লবিস্ট নিয়োগ করেছে, এটা তথ্য না। আমি কোন নেতা কি করলো আপনি নাম শুনতে চাইলে আপনার নুরুল আলম সিদ্দিকীর পুত্র যিনি ছিলেন, হ্যাঁ ওনার নামটা আমি এখন এমপি নাই হয়তো, উনি ছিলেন, হ্যাঁ উনি সেটা প্রথম আলো পরিষ্কার করে তথ্য দিয়ে লিখেছিল যে এই বিগত কয়েক বছরে বিএনপি যত ডলার নিয়োগ করেছে তার চাইতে 5 গুণ বেশি ব্যয় করেছে আওয়ামী লীগ। প্রথম আলোতে উনি একটা কলাম লিখেছিলেন, আপনাকে দিব আমি, আপনি ওটা পড়বেন। সেজন্য লবিস্ট নিয়োগ, বিএনপি কবে ক্ষমতায় ছিল তখন বিএনপি দুর্নীতি করেছে, আওয়ামী লীগ, আওয়ামী লীগ, হ্যাঁ এই রাষ্ট্রের টাকা, লুটের টাকা। আপনি বাড়ির কথা বললেন, বিদেশে বাড়ি খুব সহজ বিষয়, 250-300 বাড়ি, তাকে আপনি বারবার নমিনেশন দিচ্ছেন, মন্ত্রী বানিয়েছেন। হ্যাঁ, এই রাষ্ট্র কি মগের মুলুক? বাংলাদেশের মানুষ তদন্ত করেন, কতবারই আপনি বলেন, কতবারই আপনি বলেন বাংলাদেশের টাকায় আমি বলি এটা গণমাধ্যমের তথ্য, আমার বক্তব্য না, আপনি চ্যালেঞ্জ করেন তাদেরকে করেন। আমি বলি বাংলাদেশের টাকা, বাংলাদেশের টাকায় সিঙ্গাপুরের শীর্ষধনী হচ্ছে বাংলাদেশের টাকায়, এবং তারা বাংলাদেশের এক একটা ব্যাংকের, আপনি ব্যাংকগুলো যে বললেন ব্যাংকের পরিচালনা পরিষদ এক পরিবার থেকে বিএনপির আমল তখন যাচ্ছিল, আপনি 4 জন করেছেন, মেয়াদ দ্বিগুণ করেছেন, মেয়াদ দ্বিগুণ করেছেন, 3 গুণ করেছেন। সেই জন্য মানুষ বলে এবিএম মুসা, শুনেন আপনার নেতা, একটু বলতে দেন 10 সেকেন্ড। সেই জন্য আপনার নেতাই বলেছিল যে সব চাটার দল আমার চারপাশে, জানি সব চাইটে মাইটে খেয়ে ফেলে, তারই তো প্রজন্ম। আর আপনার নেতা এবিএম মুসা সাহেব বলে গেছে আওয়ামী লীগ দেখলেই বলতে হবে এরা চোর। আমাদের নেতা বলেছিল বেঈমানের দল বলেছিল, বেঈমানের দল বলেছিল, কারণ বিএনপির নেতা জিয়া রহমান তখন বেঈমানি করেছে। খন্দকার মুশতাক বিএনপির নেতা জিয়া রহমান ক্ষমতা দখলের জন্য, আর্মি কি পাওয়ার জন্য বাংলাদেশে জাতির পিতাকে হত্যাকাণ্ডের সঙ্গে সে জড়িত ছিল। বাংলাদেশের জাতির পিতাকে যে হত্যা করতে পারে এবং যে জিয়া রহমানকে বঙ্গবন্ধু পুত্র সমর্থনও করতেন, যে জিয়া রহমানের ইতিহাস নতুন করে কন্যা সমর্থনও করতেন, তারা যে অবস্থা করেছেন, জিয়া রহমানকে যে ব্লেম করছেন অন্যায়ভাবে, জিয়া রহমান ছিলেন আর্মির সেকেন্ড ম্যান, আর্মির প্রথম, রক্ষী বাহিনীর প্রথম, নৌবাহিনীর প্রথম, বিমান বাহিনীর প্রথম মন্ত্রী। কিন্তু উনি ওনার উপরে, ওনার সিঁড়ি বেয়ে উপরে ওঠার জন্য উনি যত হত্যাকাণ্ড উনি ঘটিয়েছেন, উনি 19 বার সেনাবাহিনীর মধ্যে কু করেছেন এবং কি করে যাদেরকে হত্যা করেছেন তার ম্যাক্স 99% জিয়া রহমানই তো আপনার দলের অনুমোদন দিল পরে। মুক্তিযোদ্ধা অফিসারদের যে জিয়া রহমান হত্যা করেছেন, জিয়া রহমানের আমলে আপনার নেত্রী দেশে আসে। পাকিস্তান পন্থী একটি রাজনৈতিক দল, পাকিস্তানের অনুচর, তারা ক্ষমতায় আসলো কি আসলো না, রাজনৈতিক দল ছিল না, জিয়া রহমান ক্ষমতায় আসলো কি আসলো না, এটা নিয়ে জনগণের কোনো মাথা ব্যথা নাই। জনগণ এখন ভালো আছে, জনগণের ভাগ্যের উন্নয়ন হচ্ছে। একটা ধন্যবাদ দেন, একটু ধন্যবাদ দেব। বাকশাল থেকে যে আওয়ামী লীগ করছেন আপনি এমপি এখন, এটা তো জিয়া রহমানের আমলে। বঙ্গবন্ধুর
এইটা হচ্ছে আমাদের দেশের জন্য একদলের, আপনি তো এটা ভুল ব্যাখ্যা দিচ্ছেন। এটা একদল ছিল না, এটি একটি কর্মসূচি ছিল একটা নির্দিষ্ট টাইমের জন্য। না না, আওয়ামী লীগ বিলুপ্ত হোক, যেটাই হোক, একটা দেশ গড়ার জন্য, যুদ্ধবিধ্বস্ত দেশকে শেষ করতে হবে, গঠন করার জন্য এটি একটি কর্মসূচি ছিল। সে বাকশালের সদস্য তো জিয়া রহমানও ছিল। দর্শক, মিস্টার শহীদ ইসলাম বাবুল এবং মিস নাজমা আক্তার অনেক ধন্যবাদ এই আলোচনা শোনাবার জন্য। দর্শক, আমার প্রিয় অতিথি আলোচনা করেছেন, তর্ক বিতর্ক করেছেন, কিন্তু পুরোপুরি স্বীকার না করলে অস্বীকার একদমই করতে পারেননি যে আমাদের রাজনীতিতে দুর্বৃত্তায়ন আছে, আমাদের রাজনীতির মধ্যে স্বেচ্ছাচারিতা আছে, এবং এ থেকে রাজনীতিকে যতক্ষণ আমরা মুক্ত না করতে পারবো, কারণ ওনারাই বলছিলেন যে রাজনীতি সব জায়গায় আছে এবং রাজনীতি ছাড়া আসলে সমাজ রাষ্ট্রের কোনো কিছুই হয় না, করা যায় না, কিন্তু সেই রাজনীতির জন্য একটা ইতিবাচক শুভ রাজনীতি হয়, এবং তার জন্য ওই দুর্বৃত্তায়ন মুক্ত, স্বেচ্ছাচারিতা মুক্ত রাজনীতি আমাদের দরকার। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।